নমস্কার। খবরদার, কথা নয়। আমরা কথা নয় বলি বটে, কিন্তু আমরা সবচেয়ে বেশি বলি। এই মুহূর্তে বলবার মতো বিষয় হচ্ছে দেশের সাধারণ নির্বাচন। ভুল ভাবছেন, আসলে কে জিতবে কে হারবে এসব নিয়ে কিন্তু কোনো কথাই বলবো না। যে নির্বাচন চলছে, ভারতের সাধারণ মানুষের দায়িত্ব কার ওপর পড়বে এই নিয়ে যত্রতত্র আলোচনা চলছে। যেখানে যাবেন সেখানে গিয়েই দেখবেন কেউ জোর গলায় বলছেন, কেউ নিচু গলায় বলছেন, কেউ ফিসফিস করে বলছেন, কিন্তু বলছেন। সেই রকমই আমরাও বলবো, তবে একটু জোর গলায় বলব। তবে নির্বাচনের বিষয়টা আমাদের কাছে অন্যভাবে আসছে। আমরা কি শিখছি, কেমন হবে ভারতের সাধারণ মানুষের ভবিষ্যৎ। গালওয়ানে যে 22 জন সেনা শহীদ হয়েছিলেন, তাদের কথা কি আমাদের মনে আছে? আমরা কি এটা নিয়ে ভাববো যে পুলওয়ামা বিস্ফোরণ হয়েছিল, 70-এর ওপর সিআরপিএফের যারা শহীদ হয়েছিলেন, সেটা কেন হয়েছিল তার কি তদন্ত হবে? আর কি হবে দেখতে পাবো? এই যে বিষয়গুলি, যা ইচ্ছে হোক বলে কি আমরা ছেড়ে দেব? এই ঘটনা, এই সমস্ত বিষয় আজকের আলোচনায় আমরা যাব না। আপনারা তো ভাবছেন এইগুলি নিয়েই একটু খোঁচাবো বা ইত্যাদি। ঘটনাটা তা না। বলবো না যে ভারতের গৃহস্থালী সঞ্চয়ের 1921-22 অর্থবছরে যা ছিল মোট আভ্যন্তরীণ উৎপাদনের 7.2%, সেটাও বলবো না 22-23-এ সেটা কমে দাঁড়িয়েছে 5.3%। ব্যাংক থেকে ঋণ নেবার পরিমাণ দাঁড়িয়েছে 54%-এর বেশি। টাকাটা তো ফেরত দিতে হবে। আমরা বলবো না যে মানুষের এই টাকা দেওয়ার ক্ষমতা আছে কি না। আবার এই নির্বাচনে আমরা দাবি করছি যে 5 ট্রিলিয়ন যে অর্থনীতি, সেখানে আমরা পৌঁছে যাবার দাবি করছি। আবার পেট্রোলের লাইনে দাঁড়িয়ে পুলিশের লাঠিগাছি পেট্রোল 200 টাকা নেওয়ার জন্য। এই যে বিষয়গুলি আসছে আমাদের সামনে, এই যে বৈপরীত্যগুলি আসছে, সেটাই আমাদের একটা ভাবনার ভেতরে এসেছে। এই নিয়েই অল্পক্ষণ আপনাদের সামনে এসেছি। প্রচণ্ড ব্যস্ত মানুষ, ধরুন আমাদের এই চ্যানেল বলেই ডক্টর সেলিম শাহ ফেরাতে পারেন না আমাদের। আমরা কৃতজ্ঞতা জানাই তার কাছে। এবং এত সুন্দর করে আমাদের সামনে বিষয়গুলিকে আনেন যে ওই শেষ লাইনটা দিয়েই আবার আমাদের শেষ করতে হয়। শেষ হইয়াও হইল না শেষ। সেলিম সাহেবকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা জানিয়ে সরাসরি চলে যাচ্ছি এই 5 ট্রিলিয়নের দাবির দেশ অর্থনীতির। সেখানে ওই লাঠির কথা বললাম, পুলিশের লাঠি কাচ্ছি 200 টাকার পেট্রোল নেওয়ার জন্য। এই যে সাধারণভাবে মানুষের যে দাবিগুলি রয়েছে, বিভিন্ন দাবিগুলি রয়েছে, এটা কি প্রাধান্য পেল এবারকার লোকসভা নির্বাচনে? নমস্কার আপনাকে এবং আমাদের এই খবরদার কথানের কর্তৃপক্ষ প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ এবং সমস্ত দর্শক শ্রোতাদের আন্তরিক অভিনন্দন। যেরকম একটা নির্বাচনের সময় দাঁড়িয়ে আমরা একটা অন্যরকম বিষয়ে আলোচনা করছি, মানে বিটুইন দ্য লাইন্স, মানে নির্বাচন, তার খবরাখবর, চায়ের দোকানে এক্সাক্ট নাম্বার পর্যন্ত না, নাম্বারগুলো ভ্যারি করছে, বাট চায়ের দোকানে বসে এক্সাক্ট নাম্বার পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এইরকম গণনা বা এরকম প্রেডিকশানে আমরা যাচ্ছি না। কিন্তু এইটা যে এত কিছুর পরের ভিতরে যে নির্বাচন নিয়ে এত পরিসংখ্যান, এত আলোচনা, সেই নির্বাচন হয় সাধারণত একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ মানুষের চাহিদা, প্রতিদিনের তার যে সমস্যা সেগুলো নিরসন করা, ঠিক, মানুষের ভবিষ্যৎটাকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করানো এবং সাধারণ মানুষের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া পূরণের জন্যই কিন্তু এই নির্বাচন। সুতরাং নির্বাচনে সাধারণ মানুষের দাবি দেওয়া কতটা প্রাধান্য পেল, আপনার এই প্রশ্নটা যথার্থ। এবং আমি একটু অন্য দিক থেকে বলি যে গত বেশ কিছু বছর ধরে, বা ধরুন কয়েকটা লোকসভা নির্বাচন মানে যারা দেখছে, বা বিধানসভা নির্বাচন, ধীরে ধীরে সত্যিই তো সাধারণ মানুষের দাবি দেওয়াগুলো তো ক্রমশ পিছনে চলে যাচ্ছে। এবং
এবারে নির্বাচনে যদি আমি উল্টো দিক থেকে বলি যে সত্যিই কি আমাদের সাধারণ ভাবনা চিন্তা, সাধারণ মানুষের দাবি দেওয়া, সমস্যা এবং তাদের যে চাহিদা, সেইগুলো কি ইলেকশন এজেন্ডা ছিল বা থাকবে বলে আমরা কেউ প্রত্যাশা করেছিলাম? এই প্রত্যাশাটাও কিন্তু আমাদের ছিল না। কারণ যখন থেকে রাজনীতির মধ্যে সাধারণ মানুষকে নিয়েই রাজনীতি, সাধারণ মানুষকে কেন্দ্র করেই রাজনীতি, অথচ সাধারণ মানুষের মুড অফ দি কমন পিপল, মুড অফ দ্য মাস, এইটাকে অন্য কিছু দিয়ে চ্যানেলাইজ করে দেওয়া সম্ভব হয়েছে বা হচ্ছে, যখন থেকে সেই ধরনের একটা বাইপাস টেকনিক চলে এসেছে রাজনীতিতে। যে ধরুন আমি একজন মানুষ হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে আমার প্রথম দাবি হচ্ছে যে দ্রব্যমূল্যটা কম হবে। আমি যেটা খেতে চাই, যেটুকু আমার মিনিমাম দরকার, আমরা কেউই প্রতিদিন মাছ মাংস দুধ খেতে চাই না, কিন্তু চাল ডাল আলু সর্ষের তেল একটু মশলা এইগুলোর দাম এবং আমার ছেলের বই খাতা পড়াশোনার জন্য যেটুকু লাগে, একটা পেন্সিল একটা পেন, এইগুলোর দাম আমার ধরা ছোঁয়ার মধ্যে থাকবে। আমার এটা ইন্টারনেট পরিষেবা নিতে হয়, ইন্টারনেট পরিষেবাটা আমি মোটামুটি একটা চিপ রেটে সস্তায় পাবো। আমার প্রতি 3 মাসে বিভিন্নভাবে কখনো 5 GB ডেটা বাড়িয়ে দিয়ে 300 টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, কখনো এমনভাবে আমার প্যাকেজটা 390 টাকার প্যাকেজটা চলে যাচ্ছে 400-790 টাকা। এইটা হবে না। এবং আমার স্কুল কলেজ হসপিটাল যে সমস্ত নিত্যদিনের পরিষেবা, এইগুলো ঠিকঠাক চলবে। এটা আমার সাধারণ মানুষ হিসেবে আমার দাবি, ঠিক এটুকুই। সেটা মানুষ হিসেবে, একজন ভারতের সাধারণ নাগরিক হিসেবে আমার এটা দাবি। এখন যদি কোনোভাবে দেখা গেল যে আমি মাস্টারি করে খাই, এবার আমাকে কেউ বললো ভাই এটা তুমি সাধারণ মানুষের সঙ্গে তুমি নিজেকে এক করে ফেলছো কেন, তুমি তো মাস্টার। অতএব মাস্টার আর একটা ছাত্র এক হতে পারে না, মাস্টার একটা ছাত্রের গার্ডিয়ান এক হতে পারে না, মাস্টার একটা সবজিওয়ালা এক হতে পারে না। তুমি মাস্টার, তুমি তোমার মাস্টারের দাবিটা করো। তাহলে আমি সমস্ত দাবিতে, আমার এটা হচ্ছে আইডেন্টিটি, পরিচিতি সত্তা। ঠিক আমার মধ্যে ভারতীয় নাগরিকত্বের বাইরে আর একটা সূক্ষ্ম এবং সেন্সিটিভ নাগরিকত্ব ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমার ডুয়াল নাগরিকত্ব, এখন সেকেন্ড নাগরিক, দ্বিতীয় পরিচয়, আমার দ্বিতীয় সত্তা, আমার সেকেন্ড আইডেন্টিটি চলে এলো যে আমি তো ভাই মাস্টার। তাহলে একজন মাস্টার হিসেবে আমি কখনো ওই সবজির দাম কমাবো, আমি বেতন পাচ্ছি, আমি সবজির দাম কমার দাবি করবো না। আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারি, সেই ক্ষমতা আমার আছে। তাহলে মাস্টার হিসেবে আমি তো মাস্টার, আমি কিন্তু এখন আর মানুষ না, অথবা আমি এখন আর ভারতীয় নাগরিক না, সাধারণ নাগরিক না, আমি সাধারণের থেকে আলাদা। এটা অনেকে দেখবেন যে কোনো পলিটিক্যাল নেতৃত্ব খুব ভালো করে বলে, তাদের নেতৃত্বের মধ্যে কথা হচ্ছে এই তুমি এভাবে কথা বলো না, তুমি যদি এইভাবে কথা বলো তাহলে সাধারণ মানুষ কী মনে করবে, রাইট? তার মানে নেতা আর সাধারণ মানুষ দুটো আলাদা। ঠিক সেরকম মাস্টার আর সাধারণ মানুষ আলাদা। তাহলে আমি তখন মাস্টার হিসেবে আমার ডিএর দাবি করব, আমার পাওনা গন্ডা ছুটির দাবি করব, আমার আর যে গ্র্যাচুইটির দাবি করব, আমার জিপিএফের মধ্যে ইন্টারেস্টটা নিয়ে আমি দাবি করব। আমার দাবিগুলো দেখুন সঙ্গে সঙ্গে আমার দাবিটা সরে গেল সাধারণ দাবি থেকে। এবার যদি আমার মধ্যে আরেকটা সত্তা জাগিয়ে দেওয়া হয় যে ভাই তুমি তো হিন্দু, তাহলে আমি এখন কি হলাম, আমার 3 নম্বর সত্তা চলে এলো। আমি ভারতীয় নাগরিক, আমি মাস্টারের পর আমি হিন্দু। তাহলে আমার ডিএর দাবি দেওয়ার সঙ্গে বড়জোর যোগ হতে পারে একটা কোথাও মন্দির হলো কিনা, একটা কোথাও নতুন একটা উৎসব চালু করা যায় কিনা, সরকার আমার ধর্মটাকে সরকার পেট্রোনাইজ করছে কিনা, এই দাবিটা। আমি যদি বুদ্ধিস্ট হই, আমি অন্য জৈন হই, আমার সেই দাবি। এই করতে করতে এরপর আমাকে বলা হলো তুমি হিন্দু, কিন্তু তুমি উচ্চবর্ণের হিন্দু। তাহলে একজন SC ST, একজন শূদ্র, একজন জনজাতি অংশের হিন্দু যে দাবি করছে, ওটা ওই লাইনে দাঁড়িয়ে তুমি নিজেকে, ওই একই পংক্তিতে দাঁড়িয়ে তুমি নিজেকে ডিগ্রেড করো না, অবনমন করো না। তাহলে আস্তে আস্তে কিন্তু আসলে পরিচিতি সত্তা রাজনীতি এমন একটা বিষয়, এইটা আমাকে সাধারণ দাবি দেওয়া থেকে সরিয়ে দেয়। যার ফলে এবার যখন নির্বাচন ঘোষণার মুখে বা ঘোষণা হলো, আমরা কি ভেবেছিলাম, এখানে শেষ করব, আমরা ভেবেছিলাম যে আমাদের যে বেকারত্ব, যেটা বলা হচ্ছে CMI অনুযায়ী, যে আমাদের বেকারত্ব কোয়ার্টারলি কখনো কখনো 8% ছাড়িয়ে যাচ্ছে, যেটা গত 47 বছরের মধ্যে সব থেকে বেশি, হায়েস্ট। তাহলে গত 47 বছরের মধ্যে হায়েস্ট যে বেকারত্ব, এবার ভেবেছিলাম যে কর্মসংস্থান নিয়ে কথা হবে, রাইট? কারণ প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি চাকরি। তাহলে প্রতিশ্রুতি গল্পটা আমি জানি না এরপর আপনি প্রতিশ্রুতি কথা বলবেন কিনা। তো এবার কি হচ্ছে, তাহলে একটা হচ্ছে আমার তাহলে বেকারত্ব নিরসনের একটা দাবি হওয়া উচিত ছিল, দ্রব্যমূল্যটা কম করার যে দাবি, সেটা দাবি ছিল, আমার ল অ্যান্ড অর্ডারকে ভালো করার দাবি ছিল, আমার সাধারণ পরিষেবাগুলোর দাবি ছিল,
আচ্ছা, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্রমশ সরকারি ফান্ড কমে যাচ্ছে, বরাদ্দ কমে যাচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হচ্ছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে, তোমরা ব্যাংক থেকে লোন নাও। আমরা একটা ব্যাংকের নাম বলে দিচ্ছি, এই ব্যাংক তোমাদের নোডাল এজেন্সি হবে। ওইখান থেকে সফট ইন্টারেস্টে লোন নিয়ে, লং টার্ম লোন নিয়ে তোমরা তোমাদের ডেভেলপমেন্টের কাজগুলো চালাও। তাহলে আমার বাচ্চার পড়াশোনা, আমার বাচ্চার চাকরি, আমার প্রতিদিনের খাবারের সংস্থানের জন্য দ্রব্যমূল্যটা কম রাখা, আমার পাড়ার রাস্তাঘাট, স্কুল কলেজ, আমার এলাকায় আরেকটা নতুন এয়ারপোর্ট তৈরি করা যায়, এখানে একটা রেল স্টেশনের দাবি, এইগুলো ভেবেছিলাম যে সাধারণ এজেন্ডা হবে। এটা একটা। আর ঠিক উল্টো কাউন্টার দেখুন, এটা হচ্ছে মানুষের দিক থেকে। এবার যদি রাজনৈতিক দলগুলোর দিক থেকে, কারণ প্রত্যেকটা জিনিসের একটা ডিমান্ড সাইড থাকে, চাহিদার দিক, আমরা জনগণ, একটা সাপ্লাই সাইড থাকে, যোগান কারা দেবেন? যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবেন অথবা যারা বিরোধী পক্ষে থাকবেন, দুজনে যৌথভাবে আমাদেরকে ডেলিভার করবেন। এই যে ডেলিভারেবল, এটা দুদিক থেকে আসবে। সরকার সবসময় অর্থ বাঁচাতে গিয়ে অনেক কিছু দেবে না, বিরোধী পক্ষ জনগণের জন্য গলা উঁচু করে, দরবার করে, দাবি করে ওটা আদায় করে আনবে। তাহলে ভেবেছিলাম সেই হিসেবে তাদের এজেন্ডা কী হবে? ধরুন সরকার পক্ষ এখন যারা আছেন, যারা ক্ষমতায় থেকে নির্বাচনে যাচ্ছেন, আর যারা ক্ষমতার স্বপ্ন নিয়ে ক্ষমতা পাওয়ার স্বপ্ন নিয়ে যাচ্ছেন, এদের দুজনের আবার ভাবনা কিন্তু আলাদা। এবার যারা ক্ষমতায় আছেন এখন কেন্দ্রে, তারা যখন নির্বাচনে যাচ্ছেন, তারা 10 বছর আছেন, তাহলে তারা তাদের 10 বছরের সাফল্য নিয়ে নির্বাচনে যাবেন। তারা বলবেন যে গত 10 বছরে আমরা এইটা করতে পেরেছি, আমরা এত লোককে চাকরি দিতে পেরেছি, আমরা দেশের ল অ্যান্ড অর্ডারটাকে এই জায়গায় আনতে পেরেছি, আমরা নারী নির্যাতনের রেটটাকে এখানে কমিয়ে আনতে পেরেছি, আমরা এটা করেছি, ওটা করেছি, আমরা সাধারণ মানুষের প্রত্যন্ত অঞ্চলে ইলেকট্রিসিটি যেখানে ছিল না পৌঁছে দিয়েছি, রাস্তা পৌঁছে দিয়েছি, আমরা এতগুলো এই নতুন এয়ারপোর্ট তৈরি করতে পেরেছি, আমাদের এটা সাফল্য। আমরা আমাদের দ্বিপাক্ষিক চুক্তিতে বিভিন্ন দেশের সঙ্গে এই পর্যায়ে সম্পর্কটাকে নিয়ে যেতে পেরেছি। এটা হচ্ছে মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো হচ্ছে যারা সরকারের থেকে নির্বাচনে যাচ্ছে, তাদের হচ্ছে নিজেদের সাফল্যটাকে তারা বলবেন। বিরোধী পক্ষ কী বলবেন? বিরোধী পক্ষ বলবেন যে সরকারের ব্যর্থতার দিকগুলো, যে গত 10 বছরে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, বছরে 2 কোটি বেকারের চাকরি, দ্রব্যমূল্যের দাম কম রাখা, প্রত্যেকটা মানুষের কাছে ন্যূনতম পরিষেবা পৌঁছে দেওয়া, কৃষকের জন্য কিষাণ নিধির এই প্রকল্পগুলোকে আরও উন্নত করা, আচ্ছা MGNরেগাতে মানুষের কর্মদিবসটাকে বাড়ানো, এবং একই সঙ্গে আরও যা যা প্রতিশ্রুতি তাদের ছিল, এই প্রতিশ্রুতিগুলো তারা ব্যর্থতার দিকটা অপোজিশন তারা যাবেন, এবং তারা একই সঙ্গে বলবেন ইলেকট্রাল বন্ড নিয়ে এই করাপশন হয়েছে, ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে বড় বড় পুঁজিপতিদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, অথবা সরকার এই সময়ের মধ্যে করাপশন কমানো নামে ভ্রষ্টাচার মুক্ত ভারত করতে গিয়ে আসলে ভ্রষ্টাচার দুষ্ট ভারত তৈরি করে ফেলেছেন। বিরোধী পক্ষ এই দাবি নিয়ে যাবেন, তাহলে বিরোধী পক্ষ একটা এজেন্ডা নিয়ে ইলেকশনে যাবেন, সরকার পক্ষে যারা আছেন তারা একটা এজেন্ডা নিয়ে যাবেন। কিন্তু শেষ কথা যেটা বললো আপনার প্রশ্নের উত্তর, যে অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, আমাদেরও প্রেডিকশন কি, চায়ের দোকানে, রাস্তাঘাটে, মাঠে, স্কুলে, কলেজে, যে রাম মন্দির এবার সব থেকে বড় ইস্যু হবে। রাম মন্দির উড বি দ্য টপ এজেন্ডা ইন দি এনসুইং লোকসভা ইলেকশন ইন ইন্ডিয়া। তাহলে ভারতে লোকসভা নির্বাচনে রাম মন্দিরটা সব থেকে টপ এজেন্ডা হবে, এটা হওয়ার কথা না। স্বাধীনতা এত বছর পরে আমরা অদ্ভুতভাবে যে জায়গায় আগিয়ে গেছি, এবং এখন তো আমাদের সিভিল সোসাইটি, এই সিভিল সোসাইটিতে ধর্ম ব্যক্তিগত রস থাকতেই পারে, কিন্তু একটা সিভিল সোসাইটিতে জনগণের সাধারণ দাবি দেওয়া বাদ দিয়ে আমরাই এক্সপেক্ট করছি যে এটা হবে সব থেকে বড় এজেন্ডা। যেমন বিরোধীদের কাছে ইলেকট্রাল বন্ড হবে সব থেকে বড় এজেন্ডা, অথবা সরকার বারাণসী বা এই বারাণসীকে নিয়ে নতুন করে আমরা একটা, তাহলে যেটাই হচ্ছে ধর্মকে কেন্দ্র করে নতুন তীর্থক্ষেত্র কিছু তৈরি হচ্ছে কিনা। তার মানে আমরা দেখুন, মানে সরকার কী নিয়ে যাবে সেটা আলাদা কথা, বিরোধী পক্ষ কী নিয়ে যাবে আমি তো বললাম, কিন্তু তার বাইরে কিন্তু ঘটনা যেটা আমাদের সাধারণ মানুষের প্রত্যাশাটাও বদলে গেছে। মানে আস্তে আস্তে একটা পরিচিতি সত্তার রাজনীতিতে ঢুকে আমাদের ধীরে ধীরে আমাদের প্রত্যেকের প্রত্যাশাগুলো বদলে গেছে। আমরা জনগণ আমরাই আমাদের দাবি দেওয়াটাকে ইলেকশন ম্যানিফেস্টোতে প্রত্যাশা করছি না, এবং আমাদের প্রত্যাশাটাকে মান্যতা দিয়েই বোধ হয় সরকার পক্ষ যতগুলো আপনি দেখুন, আমাদের প্রধানমন্ত্রী শুরু করে যারাই নির্বাচনী মঞ্চে যাচ্ছেন, তারা কিন্তু সাফল্যের কথা খুব বেশি বলছেন না। তারা কোথাও এমন কথা বলছেন যেটা হয়তো সমাজে একটা বিদ্বেষ তৈরি করতে পারে। এটা নিয়ে বিরোধী পক্ষ আবার ইলেকশন কমিশনে যাচ্ছে, তাতে হচ্ছে অন্য বিষয়। অথবা তারা কোথাও একটা বিভাজন, সেই পরিচিতি সত্তার রাজনীতি, অর্থাৎ পরিচিতি সত্তার রাজনীতি কি নিয়েই যাচ্ছে,
তার বেশি নিয়ে কিন্তু যেতে পারছে না। যেমন বিরোধী পক্ষে ইলেকট্রাল বন্ড নিয়েও খুব বেশি দূর যেতে পারছে না। তার মানে কোথাও না কোথাও আমরা পরিচিতি সত্ত্বায় যখন আটকে গেছি, সেইখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের দাবি দেওয়াটা আর কিন্তু কলকে পাওয়ার কথা না, এবং প্রত্যাশিতভাবেই সেটা অনেক পিছনে চলে গেছে। একদম। যে জায়গাটায় একটা জায়গায় আপনি বললেন এই যে প্রতিশ্রুতির কথা, এবং পাশাপাশি বললেন দিয়ে দেওয়ার কথা। তো বেকার সমস্যা এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেবো যে চাকরি বাকরি আর হচ্ছে না, সুতরাং ডিএর তো দাবি হচ্ছে না। ফলে এই যে জায়গাটা এখন আপনার পেট্রোলের সমস্যার সমাধানের জায়গা যদি হয়, পরামর্শ যদি হয় যে না আপনি গাড়ি টাড়ি আর ব্যবহার করবেন না, আপনি পায়ে হেঁটেই চলুন, তাহলে সমস্যার সমাধান। আসলে বিষয়টা এই জায়গায় না। আমি যে প্রতিশ্রুতির কথাটা যেটা বললেন এটা আমার সাংঘাতিক রিমার্কেবল বলে মনে হচ্ছে। সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন, এই যে নির্বাচনটা যাবে আসবে, প্রচুর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষা না করায়, প্রতিশ্রুতি ভঙ্গ করা, এটা তো বেআইন। তো এই জন্য এই প্রতিশ্রুতি রক্ষা করার দায়িত্ব কার, এবং এই দায়িত্ব রক্ষা করা না পড়লে পরে এই প্রতিশ্রুতি ভঙ্গের জন্য কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়ার আপনি পক্ষপাতী কিনা? প্রথমেই বলি যে প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা যদি সামাজিক মান্যতা পেয়ে যায়, তাহলে রাজনীতি করতে গিয়ে আমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে কোনো অসুবিধা নেই। রাইট। মানে আমি কথাটা তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি ভেঙে বলছি। ধরুন আমি একজন সাধারণ কারবারি, আমি যে সমস্ত দ্রব্য বাজারে বিক্রি করি, আমার যদি দ্রব্যটা জনগণ না কেনে, আমি কি সেটা ক্রমাগতভাবে বাজারে তুলব? আমি কি সেটা উৎপাদন করব? করব না। আমি কথাটা এই জন্য বললাম যে আমরা একটা বাজার ব্যবস্থার মধ্যে ঢুকে গেছি। 1990-এর পরবর্তী সময় এটা অনেক জায়গাতেই বলি যে আমরা একটা মুক্ত অর্থনীতি, মুক্ত বাণিজ্য নীতিতে ঢুকে গেছি। রাইট। আমাদের এখন কিন্তু অনেকটাই যেটাকে বলি কনজিউমারিজম, ভোগবাদ। আমরা প্রত্যেকে কোথাও না কোথাও ভোগবাদে ভুগছি। ভোগবাদে ভুগলে কি হয় যে আমি বাজার থেকে যে দেখুন, আমরা কি একসময় ভেবেছিলাম যে নগ্নতা বিক্রি হবে? এখন তো বিক্রি হচ্ছে। যে সমস্ত সিনেমাতে নগ্নতা বেশি, ভায়োলেন্স বেশি, সেগুলোর প্রচুর মার্কেট আছে। পোশাক, এমন পোশাক, আমি পোশাকের কোনো বিধিতে বিশ্বাসী নই। প্রত্যেকে তার নিজের রুচি মতো নিজের মতো করবেন, যেটা তিনি ক্যারি করতে পারবেন সেটাই পরবেন। তারপরেও কিছু কিছু পোশাক যেটা পরার না পরার মধ্যে খুব কম ফারাক, সেই পোশাকের দাম সব থেকে বেশি। যদি সাধারণ একটা জামার দাম আপনার 700 টাকা হয়, আপনি যখন আপনার কন্যা বা আপনার পুত্রের জন্য কিনতে যাচ্ছেন, বারমুডা কিনতে যাচ্ছেন, বা ধরুন অন্য ফ্যাশনের পোশাক কিনতে যাচ্ছেন, যে পোশাকটা অনেকটাই খোলামেলা, এই পোশাকের দাম হয়তো 6000 টাকা, 7000 টাকা বেশি বাজার আছে। তাহলে সহজ কথা হলো যে পণ্য নীতিতে, বাজারি অর্থনীতিতে, বাজার সমাজ ব্যবস্থায় সেই জিনিসটাই তো বিক্রি হবে যেটা জনগণের চাহিদা আছে, সেটা তৈরি হবে। এখন ধরুন আমাদের ভারতবর্ষের রাজনীতি, গণতন্ত্র অনেকগুলো পর্যায়ে অতিক্রম করেছে। যেমন শুরুর দিকে বলে 1950-52 সালের গণতন্ত্র, আমরা স্বাধীনতার পরে একটা গণতন্ত্র, একটা কথা মনে রাখবেন, এটা আমি আগেও বলেছি, আপনার সঙ্গে হয়তো বলেছি কথাটা, যে আমরা ভারতবাসীরা, আমাদের পূর্বসূরীরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, ভারত মাতার মুক্তির জন্য যুদ্ধ করেছে, আমার দেশের মুক্তির জন্য যুদ্ধ করেছে, গণতন্ত্রের জন্য যুদ্ধ করে। আমরা রক্ত ঝরিয়েছি, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেছি আমার দেশের স্বাধীনতার জন্য, কিন্তু আমরা গণতন্ত্রের জন্য লড়াই করিনি, যেখানে নেলসন ম্যান্ডেলাকে 27 বছর লড়াই করতে হয়েছে। ঠিক। ভিয়েতনাম গণতন্ত্রের জন্য লড়াই করেছে দীর্ঘদিন। তাহলে আমি দুটো আলাদা, স্বাধীনতার গণতন্ত্র এক জিনিস, অনেকে গুলিয়ে ফেলে। আমি স্বাধীন মানে আমি গণতান্ত্রিক না, অটোমেটিক আসেনি। আমার স্বাধীনতা আমাকে একটা স্বেচ্ছাচারের জন্ম দিতে পারে। আমি স্বাধীন, আমি স্বেচ্ছাচারী হয়ে করতে পারি। কাজেই স্বাধীনতার গণতন্ত্র দুটো পরস্পরের পরিপূরক না। স্বাধীনতাকে পরিপুষ্ট করার জন্য, আমার স্বাধীনতাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য গণতন্ত্রের চর্চা করতে হয়। আমাদের দেশের শুরুতে আমরা না চাইতে গণতন্ত্র পেয়েছি, লড়াই না করে গণতন্ত্র পেয়েছি। যারা আমাদের গণতন্ত্র সে সময় দিয়েছেন তারা অনেক বেশি উন্নত মনস্তত্ত্বের রাজনীতিবিদ ছিলেন, এবং সেখানে সমস্ত দলের লোকজন ছিলেন। আপনি তখনকার সাংসদদের গড় গুণমান, তাদের শিক্ষা দীক্ষা, তাদের যে শিক্ষার কোয়ালিফিকেশন, তারা যেসব জায়গা থেকে পড়াশোনা করেছেন ওইটা ফেলুন, আর আজকের দিনে ফেলুন। তখনকার দিনে যারা রাজনীতিতে আসতেন স্বাধীনতার পরে পরে, তাদের মধ্যে আপনি 1%-2% আপনি করাপ্ট লোকজন পেতেন না। 1-2%, আমি বলছি না যে শিক্ষা একটা বড় বিষয়ের আসতে, শিক্ষা খুব জরুরি, বাট যারা সঙ্গে বসে পার্লামেন্টে বসে
রাজ্যসভা লোকসভায় বসে আমার জন্য আইন প্রণয়ন করবেন, তাদের তো কিছুটা শিক্ষা দীক্ষার দরকার আছে। থাকতেই হবে। তাহলে অশিক্ষা কখনো আমার গণতন্ত্রকে পরিপুষ্ট করতে পারে না, আমার নেতার অশিক্ষা। এবং আমার নেতা কারাপ্ট হলে তিনি আইন প্রণয়ন করবেন, আইন কি জন্য? আইন তো করাপশন মুক্ত হওয়ার জন্য, আইন তো সামাজিক সুস্থিতির জন্য, সমাজকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য। আমার নেতা যদি বিশৃঙ্খল হন, আমার নেতা যদি করাপ্ট হন, আমার নেতা যদি মাফিয়া হন, তাহলে তিনি যে আইন করবেন, তিনি তো সেই আইনটা তার দিকেই চালিত করবেন, ধারিত করবেন। এখন স্বাধীনতার পরবর্তী সময় আমার রাজনৈতিক নেতাদের গুণমান, চিন্তামান, শিক্ষামান এবং তাদের সততার মান। আর আজকে পরিসংখ্যান বলছে, দেখবেন অনেকগুলো সংস্থা আছে যারা এই সমস্ত আমাদের ইলেকট্রাল যে বিষয়গুলো এগুলো নিয়ে নানারকম পরিসংখ্যান দেয়। এবং এই পরিসংখ্যান দেখবেন বলা হচ্ছে কখনো কখনো 45 থেকে 55% আমাদের পার্লামেন্টেরিয়ান তারা করাপ্ট, তারা বিভিন্ন দলের, কিন্তু সব থেকে বেশি হচ্ছে যারা যে রুলিং পার্টি তাদের সব থেকে বেশি। খুব ন্যাচারাল যে আমি করাপ্ট লোকজন সবসময় ক্ষমতার সঙ্গে থাকলে বেশি সুবিধা পান, কাজেই ওদের মধ্যে সব থেকে বেশি হবে, খুব স্বাভাবিক। তাহলে যদি আমার যতজন এমপি, এই এমপিদের 45 থেকে 50% যদি কারাপ্ট হন, তাদের মধ্যে যদি 35% যদি আপনার ফৌজদারি মামলা থাকে, এমন মামলা তার বিরুদ্ধে খুনের মামলা, মার্ডার কেস, ধর্ষণের মামলা নিয়েও তো এমপি। এবং আপনি তো কদিন আগেও বলছিলেন যে তার বিরুদ্ধে আমাদের সমস্ত প্লেয়াররা, এই যে আমাদের যারা, তারা প্রত্যেকে রাস্তায় নামছেন, প্রতিদিন তারা যুদ্ধ করছেন, তারা রিজাইন করতে চাইছেন, তারপরেও কিন্তু একবারের জন্য ওই এমপিকে কিন্তু বরখাস্ত করা যাচ্ছে না, তার পক্ষে সরকারকে দাঁড়াতে হচ্ছে। তার মানে করাপশান কোন লেভেলে গেলে সরকারি বাধ্যবাধকতা করাপশানের পক্ষে যায়। এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি মনে করেন যে প্রতিশ্রুতি পূরণ হবে, আসলে প্রতিশ্রুতি পূরণ হবে তখনই যদি প্রতিশ্রুতি পূরণ না হলে ক্ষমতা চলে যাওয়ার ভয় থাকে। কিন্তু আমি যে বললাম, একটা থেকে একটাকে বিচ্ছিন্নভাবে দেখবেন না। আমার আইডেন্টিটি পলিটিক্স ইনস্পাইট অফ করাপশান, ডেসপাইট অফ করাপশান, আইডেন্টিটি পলিটিক্স কিন্তু দুষ্ট ক্ষমতাকে অনেক বেশি দীর্ঘজীবী করে দিতে পারে। এবং যার জন্য হচ্ছে কি, যেমন ধরুন বলি প্রতিশ্রুতি, এবার নির্বাচন আমি এটা খেয়াল করছিলাম, হয়তো কাকতালীয়, তো আপনার কথার পরিপ্রেক্ষিতে মনে পড়ছে যে ধরুন যখন প্রথম ক্ষমতায় এলেন কেউ, তিনি প্রতিশ্রুতি দিলেন যে আমরা সমস্ত কালো টাকা, ব্ল্যাক মানি, এটাকে বিদেশ থেকে উদ্ধার করে আনবো এবং প্রত্যেক ভারতীয়ের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবো। অবাস্তব। তখন আলোচনা আমরা অনেকেই বলেছি এটা অবাস্তব হলো, এটা প্রতিশ্রুতি, সাধারণ মানুষ বিশ্বাস করলেন। আচ্ছা, বাস্তবে কি হলো? কালো টাকা দেশে ফিরল না, বরং আরও বেশি পরিমাণ কালো টাকার জন্ম হলো এবং কালো টাকা বিদেশে আরও বেশি পরিমাণে আউটফ্লো হলো, চলে গেল। যারা দায়িত্ব নিয়ে কালো টাকা রাখলেন তারা দেশ থেকে পালিয়ে গেলেন, যারা দায়িত্ব নিয়ে কালো টাকা রাখলেন তারা বিদেশে চলে গেলেন। যেমন খুব নির্বিবাদে, যেমন খুব সম্প্রতি একজন ওই নারী নির্যাতনের বিষয়ে আসলে জানেন রেভান্না, হ্যাঁ, যে 400 মতো মানে 28,000 উপর নোংরা ভিডিও পাওয়া গেছে পেন ড্রাইভে। এবং এটা বিভিন্ন জায়গায় কর্ণাটকের বাসে ট্রেনে রেল স্টেশনে পলিটিক্যালি কেউ ওটাকে ছড়িয়ে গেছে, প্রত্যেক মানুষের হাতে হাতে ভিডিওগুলো। তিনি এবং আক্রান্তের ভেতরে একজন জনপ্রতিনিধিও আছে, এবং তিনি কিন্তু নির্বিঘ্নে বিদেশ থেকে অন্য জায়গায় চলে যেতে পারলেন। এটা প্রতিশ্রুতি ভঙ্গ। কারণ কেউ বলুক আর না বলুক, আমার দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা সরকারের নৈতিক কর্তব্য, এটার জন্য কোনো প্রতিশ্রুতি লাগে না। যখন সেক্ষেত্রে এরকম একজন লোক পালিয়ে যেতে সমর্থ হচ্ছে, তার মানে দাঁড়ালো যে কোথাও না কোথাও প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে। কিছু প্রতিশ্রুতি থাকে মুখে বলা, কিছু প্রতিশ্রুতি থাকে না বলা। এবার ধরুন আমি পাসপোর্টে গেছে মানে জানিয়েই গেছে দেশকে, এবং 15 লাখ টাকা করে যেখানে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, প্রতিশ্রুতি ভঙ্গ। বছরে 2 কোটি টাকা দেওয়ার কথা ছিল, 2 কোটি বেকারের চাকরি, প্রতিশ্রুতি ভঙ্গ হলো, কোথাও রক্ষা হলো না। তারপরে ধরুন আরও বহু কিছু, যে আমরা সরকারি ক্ষেত্রগুলোকে পরিপুষ্ট করব, সরকার জোরদার করব, দেখা গেল ডিমনিটাইজেশনের নামে, আমাদের ডিসইনভেস্টমেন্টের নামে সরকারি ক্ষেত্রগুলো বিক্রি হয়ে গেল, উঠে গেল, প্রাইভেটাইজেশনটা চরমভাবে জেঁকে বসলো। এমনকি রেল লাইন, রেল প্ল্যাটফর্ম, রেলের সিগন্যাল পর্যন্ত প্রাইভেটাইজ হচ্ছে। এরকম একটা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমাগত, বিমানবন্দর বিক্রি হয়ে যাচ্ছে। আগরতলার মতো একটা এয়ারপোর্ট, সেটা পর্যন্ত দেখা যায় 2024 সাল থেকে আদানির হাতে চলে যাবে, কারণ কন্ট্রাক্ট অলরেডি সাইন হয়ে বসে আছে। তাহলে এত প্রতিশ্রুতি ভঙ্গের পরেও অদ্ভুত টার্ম হলো যে আমি বলছি আমার নামে গ্যারান্টি, আমাকে ভোট দাও।
তার মানে প্রতিশ্রুতি ভঙ্গ করতে করতে 10 বছর চলে যাওয়ার পর কেউ বলছেন যে আমি আই এম দ্য গ্যারান্টি, আমাদের আমি প্রতিশ্রুতি, আমি নিশ্চয়। আমাদের হাসিটা কিন্তু স্বতঃস্ফূর্ত, আপনারা যারা দেখছেন, বানিয়ে করছি না, নিজে থেকে উঠে গেল হাসিটা। তার মানে হচ্ছে যে পরিষ্কার প্রতিশ্রুতি ভাঙি আর না ভাঙি, রাখি আর না রাখি, জনগণ আমাকে বিশ্বাস করবে, কারণ আমি আমার পরিচিতির সঙ্গে জনগণের পরিচিতি, আমার ভাবনা সেটা গণতন্ত্রের পরিপন্থী হোক বা গণতন্ত্রের সুপন্থী হোক, আমার ভাবনার সঙ্গে জনগণের ভাবনাকে মিলিয়ে দিতে পেরেছি, আমার পরিচিতির সঙ্গে জনগণকে মিলিয়ে দিতে পেরেছি। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রতিশ্রুতি ভঙ্গ, আমি যেটা বলতে চাইছিলাম, প্রথম দিকে কিন্তু ইলেকশনের কতগুলো নিয়ম ছিল, কেউ লিখে দেয়নি, কোনো লিখিত পড়িত না, কিন্তু কনভেনশনে কতগুলো রুল ফলো করা হতো। সেটা হচ্ছে ইলেকশনে সেই সমস্ত এজেন্ডা কি প্রতিশ্রুতি ইস্তাহারে ম্যানিফেস্টোতে আসবে যেগুলো রক্ষা করা যাবে, এবং যথাসাধ্য সরকার গঠনের পর সরকার চেষ্টা করতো সেগুলো পূরণ করার ধীরে। এবং আর কতগুলো নিয়ম ছিল, যে কোনো প্রতিশ্রুতি সরকার যে কোনো যেদিন বাজেট পেশ হবে লোকসভাতে, বাজেটের মধ্যে যখন বাজেট হবে সংসদে, বাজেটের মধ্যে দিয়ে ওইখানে কিন্তু প্রকল্প ঘোষণা হবে, ইন বিটুইন কোনো প্রকল্প ঘোষণা হবে না। আজকে দেখছি প্রতিশ্রুতির বন্যা, বাজেট বাদ দিয়ে সারা বছর ধরে প্রকল্প ঘোষণা হচ্ছে, এমনকি ইলেকশনের মাঝখানেও প্রকল্প ঘোষণা হচ্ছে। এবং একটা মজার ব্যাপার লক্ষ্য করুন, ইলেকশনের মাঝখানে সরকার যেমন প্রকল্প ঘোষণা করছে যে আমরা এখন অনেক বাকি ছিল, ইজ ইট আমার ম্যানিফেস্টোতে বলা হয়নি, ইলেকশন আগে বলা হয়নি, আর যেহেতু ডিফারেন্ট ফেজে ইলেকশন হচ্ছে, 7টা ফেজ ইলেকশন হচ্ছে, পুরো মাসব্যাপী ইলেকশন, 2 মাস ব্যাপী ইলেকশন হচ্ছে, এইখানে সরকারেরও কিছু সুবিধা আছে, বিরোধী পক্ষেরও সুবিধা আছে। এই সুবিধা নিয়ে দুজনেই করছে কি, যখন সরকার পক্ষ বলছে আমরা আরো এটা দেবো, এই মন্দিরটা আমি কনফার্ম করে দিলাম, ওখানে মন্দিরটা, বিরোধী পক্ষ তখন বলছে আমরাও আছি, আমরা ইমিডিয়েট 30 লক্ষ সরকারি 30 লক্ষ সরকারি পদ আছে, এই 30 লক্ষ সরকারি পদ পূরণ করে দেবো, আমরা বিভিন্ন গরিব মহিলা ফ্যামিলিগুলোকে আইডেন্টিফাই করবো, 5 কেজি চালকে 10 কেজি করে দেবো, সেই বাড়ির প্রত্যেক মহিলাকে মাসে 8,500 টাকা, বছরে 1 লাখ টাকা দেবো। তাহলে তুমি 1000 টাকা, মমতা ব্যানার্জি 1000 টাকা দিচ্ছে, কেউ বলছে 500 টাকা দেবো। বিরোধী পক্ষ এখন সরকার থেকে রাহুল গান্ধী পরিষ্কারভাবে বলছে আমরা গরিব ফ্যামিলির মহিলাদের অ্যাকাউন্টে মাসে 8,500 টাকা, বছরে 1 লাখ টাকা। এর সময় আপনার রাহুল গান্ধীর একটা প্রপোজাল ছিল, মনমোহন সিংকে বসিয়ে ইউনিটে হিসাব করে দেখিয়েছিলেন, ওই যে কোভিডের সময় 7,500 টাকা যে দেওয়া যায়, হ্যাঁ এটা হয়তো দেওয়া যায়, কিন্তু সেটা ম্যানিফেস্টোতে আছে, কিন্তু ম্যানিফেস্টোর বাইরেও যে ইন বিটুইনে যে ঘোষণা, অ্যাকচুয়ালি ম্যানিফেস্টোর বাইরে ইলেকশনের ডিউরিং ইলেকশন আর তো নতুন করে প্রকল্প না, কিন্তু এই সমস্ত কনভেনশন, এই সমস্ত সুস্থতা, এইগুলো থেকে আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি। কারণ প্রতিশ্রুতি রাখলে প্রতিশ্রুতি ভাঙা যায়, এটা যখন স্ট্যান্ডার্ড একটা নর্মস হয়ে যায় তখন এগুলো হয়। আমি মনে করি যে এক্ষেত্রে জনসচেতনতা যেমন প্রয়োজন আছে, আমার পাওনাগণ্ডা বুঝে নেওয়ার দরকার আছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু রেস্ট্রিকশন, কিছু যে কোথাও কোথাও আমি এই ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে আমি কোর্টে যেতে পারি, এরকম কোর্টে লিগাল শুটের প্রভিশনগুলো আনা উচিত। কিন্তু মনে রাখবেন একটা কথা, এগুলো আসবে না একটা কারণে, কারণ আমরা গণতান্ত্রিকভাবে যাদের নির্বাচিত হচ্ছে, আগেই বললাম, তাদের মধ্যে বড় অংশ করাপ্টেড, তাদের মধ্যে বড় অংশ আইডেন্টিটি পলিটিক্সে ভুগছে, তারা নিজে নিজে সুবিধা দেখছে, তারা আমার জন্য এই আইনটা কখনোই দুটো হাউসে পাস করবে না। খুব ভালো, মানে এই আপনার লাস্ট লাইনটা দিয়েই বলছি যে এই যে মানে ধরুন বিধায়ক হলো বা আপনার সাংসদ হলো, এই প্রতিশ্রুতিগুলি রেখে বা প্রতিশ্রুতি দিয়ে ইত্যাদি, তার তো প্রতিশ্রুতি রক্ষা করার কোনো দায় থাকে না, কারণ সে যে দলের হয়ে জিতলো সেই দলে থাকার গ্যারান্টি কি সে দিতে পারে? আপনার কি বাস্তব অভিজ্ঞতাটা কীরকম? আমার বাস্তব অভিজ্ঞতা মানে আমার মনের মধ্যে একটা দীর্ঘদিনের একটা মনের মধ্যে ধরুন একটা বিষয় রয়েছে আমার, এটাকে আমার এক ধরনের এটা 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 আমার কাছে আমার কমিটমেন্ট বলতে পারেন। এর সঙ্গে যদি একটু বলে দেন যে এই যে দলবদল আইন যেটা রয়েছে, অ্যান্টি ডিফেকশন ল, এটা কি মানে ভারতবর্ষের এই মুহূর্তে খুব সচল বা আরও কঠিন করার দরকার? না, এটা পর্যাপ্ত না, এবং এখানে এতগুলো বাইলজ আছে যে বাইলজগুলো ধরে বেরিয়ে যেতে পারছে, এটা পর্যাপ্ত না। এবং এটাকে বিধানসভাতে আপনি আপনার পরিচিতির কথা বললেন একটু আগে, তো এই বিধায়ক বা এই এমপিরা বা সাংসদরা, তাদের পরিচিতি তো সংকটে থাকছে অনেক সময়, তার পরিচিতি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটাই বলছি যে এখনকার যে দল বদলের প্রোটেকশন যে লিগাল প্রভিশনস আছে সেটা যথেষ্ট না। তার অনেকগুলো বায়োলজ আছে যেখানে ও আগে ছাড়ছে নাকি দল তাকে তাড়াচ্ছে, অনেকে দেখবেন অপেক্ষা করে থাকে
উল্টো পাল্টা যা খুশি আলটপকা মন্তব্য করেছে, দলের বিরুদ্ধে বলছে, আমার নেত্রীর বিরুদ্ধে বলছে, নেতার বিরুদ্ধে বলছে, আমার যে আমার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যে আমাকে বার করে দিবে, তার মানে এটা করতে করতে তার মানে এখানে আইনটার সুবিধা সে নেওয়ার চেষ্টা করছে এবং আমি বেঁচে যাব, বা দল আমাকে তাড়ালে আমার কোনো দায়বদ্ধতা থাকবে না, আমি যেখানে খুঁজে যেতে পারি। তা এই যে দল বদল করে এবং দল বদলটা এরকম পর্যায়ে যাচ্ছে, মানে ইভেন ইলেকশনে জেতার পরে শপথ নেওয়ার আগেই দল বদল করছে। যেমন এটা নিয়ে আপনি দেখবেন কিছু আগে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি গত 5 বছরে 3টে বিধানসভা, 3টে রাজ্যে সরকার গঠন হয়েছে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও। কর্ণাটক, গোয়া এবং মণিপুর। রিসেন্টলি সংখ্যাগরিষ্ঠ না থেকে একটা সরকার চালিয়েই যাচ্ছে, হরিয়ানা নেই সংখ্যাগরিষ্ঠ চালাচ্ছে। এবং এই যে 3টে রাজ্য খুব ইন্টারেস্টিং, যে কর্ণাটকে যারা সংখ্যাগরিষ্ঠ হলো তারা তাদের সমস্ত এমএলএকে ধরে রাখতে পারলো না, এবং আজকাল নতুন ফ্যাশন হয়েছে যে এমএলএদেরকে নিয়ে ফ্লাই করিয়ে কোথাও কোনো রিসোর্টে জায়গায় পাহাড়ের উপরে চূড়ায় বা সমুদ্রের গভীরে কোনো কটেজে নিয়ে গিয়ে একদম আর্মি ফোর্স দিয়ে, দলগত ফোর্স, আর্মি ফোর্স দিয়ে এমনভাবে আটকে দেওয়া হচ্ছে দলগতভাবে, আমার সমস্ত মাসেল ম্যানদের দাঁড় করিয়ে দিলাম, আমার কোনো এমএলএ বেরিয়ে যেতে পারবে না যতক্ষণ না সরকার গঠন হচ্ছে। আমি এমন লোককে নমিনেশন কেন দেবো, টিকিট কেন দেবো যার উপর আমার ন্যূনতম আস্থা নেই? ঠিক, এটা একটা। তুমি জনগণকে বলছো আস্থা রাখতে, তুমি নিজে আস্থা রাখতে পারছো না, জেতার পরে 3 দিনের মধ্যে তুমি তাকে কটেজে উড়িয়ে নিয়ে যাচ্ছ, তার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা করছো, তাকে মাফিয়া মাস্তান দিয়ে মাসলম্যান দিয়ে আটকে রাখছো যাতে সে দলবদল করতে না পারে। তাহলে তুমি এমন একটা লোককে নির্বাচনে দাঁড় করিয়েছো, নমিনেশন দিয়েছো যার ন্যূনতম মোরালিটি বা এথিক্স নেই, তুমি সেই লোকটাকে আমি জনগণ আমার ঘরে চাপিয়ে দিয়েছো। এক। সেকেন্ড, এরপরেও কর্ণাটকে আটকানো গেল না। কর্ণাটকে কিন্তু এখনকার কেন্দ্রে যারা শাসনে রয়েছেন তারা কর্ণাটকে কিন্তু তারপরেও বিধায়ক ভাঙিয়ে সরকার তৈরি করে নিল, গোয়াতে সরকার তৈরি করে নিল, মণিপুরে সরকার তৈরি করে নিল। অর্থাৎ আমি জনগণের ভোটে আমি মাইনরিটি, মহারাষ্ট্র, হ্যাঁ জনগণের ভোটে আমি মাইনরিটি, আমি সংগ্রহ, জনগণ আমাকে ভার্ডিক্ট দেয়নি, কিন্তু আমার অর্থ বলে আমি সরকারটা করে নিলাম। এইখানে আমার একটা প্রশ্ন বা ব্যক্তিগতভাবে আমার একটা কমিটমেন্ট আছে নিজের কাছে, যে আমি যে কেন্দ্রের ভোটার কখনো আমার সঙ্গে এটা ঘটেনি। আমি যাদেরকেই ভোট দিয়েছি লোকসভা বা বিধানসভায়, আমি যখন থেকে ভোটার হয়েছি আজ পর্যন্ত আমার কেউ, আমার বিধায়ক বা আমার সাংসদ এখনও দল পরিবর্তন করেনি। যদি কোনো দিন করে আমি আমার ব্যক্তি উদ্যোগে কোর্টে যাব। আমার কতগুলো প্রশ্ন থাকবে কোর্টের, মহামান্য কোর্টের কাছে, যে প্রথমত আমি ওনাকে ভোট দিয়েছি এই দল বা এই সিম্বল দেখে, ওই দলের আদর্শ অনুপ্রাণিত হয়ে। অ্যান্ড আমার চয়েস কিন্তু রাম শ্যাম যদু মধু was not my choice, রহিম was not choice, জন was not my choice। আমার চয়েস ছিল আদর্শ এবং দল, আমি তাকে ভোট দিয়েছি। আমি তো রহিমকে ভোটটা দিইনি। রহিম আমাকে না জানিয়ে আমার কনসেন্ট নিয়ে সে এমএলএ হয়েছে, আমার ভোট নিয়ে মতামত নিয়ে সে এমপি হয়েছে। আমাকে না জানিয়ে, আমার কনসেন্ট না নিয়ে রাতারাতি সে চলে গিয়ে, আমি ভোট দিয়েছি এই ইডিওলজিকে, আইকে, সে জেডের কাছে আমাকে বিক্রি করে দিল। শুধু আমাকে বিক্রি করছে, আমার ভাবনাটাকে আমাকে না জানিয়ে। এই অধিকার আছে কিনা? তাই আমি একা এবং পারলে আরও কিছু লোকজন সঙ্গে নিয়ে, আরও কিছু ভোটার্সকে নিয়ে কখনো এই শ্যুটটা করার আমার খুব ইচ্ছে, যে কত আমি জানি না শেষ পর্যন্ত কোথায় যাবে, কিন্তু কখনো আদালতের দরজা আমার ব্যক্তিগতভাবে নাড়ানোর ইচ্ছে আছে, যে আমি ওকে ভোট দিয়েছি সুস্থ একটা, আমাকে সরকার গঠন হোক না হোক, সরকার গঠন হলে আমাকে সুস্থ সামাজিক পরিষেবা দেবে, আমার দাবি দেওয়া পূরণ হবে। সরকার গঠন না হলে বিরোধী পক্ষে দাঁড়িয়ে আমার হয়ে গলা ফাটাবে। আমি তাকে যদি বিরোধী পক্ষে, আমি ধরুন আমি যাকে ভোট দিলাম সে বিরোধী পক্ষে চলে গেল, তাহলে সে আমার জন্য গলা ফাটাবে। আমি তোমাকে সরকারের সঙ্গে গিয়ে মিউ করতে বলিনি তো, এই জন্য তোমাকে ভার্ডিক্ট দিইনি। তাহলে তুমি আমার ভার্ডিক্টটা, আমার ব্যক্তি মতামতটাকে তুমি বিক্রি করার অধিকারে কী করে রাখবো? সকজনকে না, তুমি কয়েক লক্ষ মানুষকে চিট করছো। লক্ষ লক্ষ ভোটার যারা তোমাকে ভোট দিয়েছিল এই আদর্শের জন্য, তুমি তাদের সকলকে বিক্রি করে দিয়ে তুমি আমাকে তার জন্য পেমেন্ট দিয়েছো। হোয়ার ইজ মাই পেমেন্ট? তুমি আমাকে বিক্রি করলে আমার যে মরালিটি, হ্যাঁ সব এটা বাজার অর্থনীতি ঠিক আছে, সব কিছুরই দাম আছে, দাম দিলে সবই বিক্রি হয়, হয়তো আমিও বিক্রি হব, কিন্তু তাহলে আমার মরালিটি, আমার ভোটটা বিক্রি করার জন্য আমার পাওনা টাকাটা তুমি দিয়ে দাও, উইদাউট পেইং মি, আমার কোনো পেমেন্ট না দিয়ে তুমি আমাকে বিক্রি করে দিলে। ঠিক, আমি জনগণ মানে আমি ভেসে এসেছি, তার আমার গণতন্ত্রের মূল্য কী? ওই যে বললাম, আমরা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে নিয়ে, রক্ত ঝরাই, জেল খাটানি, ফাঁসিতে চড়ে, তাই গণতন্ত্র ক্রমশ আমাদের কাছে মূল্যহীন হয়ে পড়ছে। একদম সর্বশেষ একটা কথা বলুন, সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে এতগুলি কথা আমরা আলোচনা করলাম, আপনি যে বললেন, এর জন্যই কি নতুন প্রজন্ম রাজনীতিতে উৎসাহ হারাচ্ছে? দেখুন, নতুন প্রজন্ম রাজনীতিতে উৎসাহ হারাচ্ছে নাকি নতুন প্রজন্ম রাজনীতিতে বিতর্ষিত হয়ে পড়ছে, নাকি নতুন প্রজন্ম সত্যি সত্যি রাজনীতির আরও ভালো বুঝছে,
এটা অনেক বিতর্কের বিষয়। ঠিক। নতুন প্রজন্ম সরাসরি হয়তো রাজনৈতিক নেতৃত্বে আসছে না বহু জায়গায়, কিন্তু তারপরেও নতুন প্রজন্ম রাজনীতি বিমুখ এটা আমি বলতে পারবো না। কারণ যখন মাঠে ময়দানে রাস্তায় আলোচনা হয়, নতুন প্রজন্মের রিয়াকশন দেখি, অনেক সময় কোনো কিছু না বলাটাও কিন্তু একটা প্রতিবাদ। নতুন প্রজন্ম হয়তো এই যে ফর্মেটটা চলছে, রাজনীতি যে ফর্মটা, এই ফর্মটা নিয়ে তাদের কিছু বিতৃষ্ণা আছে। এবং একই সঙ্গে এটাও ঘটনা, নতুন প্রজন্মের অভিযোগ আছে যে যে কোনো পার্টি, যে কোনো দলমত নির্বিশেষে আসলে একজনকেও ক্ষমতায় গেলে দীর্ঘদিন চেয়ারটাকে এত বেশি দিন ধরে রাখে যে যার ফলে নতুনদের কতদিনে নতুন আবার পুরনো হবে, তারপর তার ক্ষমতা আসবে, কেমন অটোমেটিকলি পুরনোরাই চলে আসছে। এবার তাহলে যদি প্রত্যেকে তো রুটি রুজির ব্যাপার আছে, প্রত্যেকে তো সামাজিক প্রতিষ্ঠা পেতে চাই। এবার আমি একটা বিজনেস করলে আমি 5 বছরের প্রতিষ্ঠা পাবো, 3 বছরের প্রতিষ্ঠা পাবো। আমি চেষ্টা করলে 3 বছর পরিশ্রম করলে একটা সাধারণ চাকরি বাকরি পেয়ে যাবো। চাকরি বাকরি একটা ভালো চাকরি পেলে তারপর সেখান থেকে আমার রাজনীতি আসার সুযোগ আছে, আমি আসবো। অথচ সেসব সমস্ত কিছু ত্যাগ করে আমি শুধু জনসেবা করার জন্য আমি চলে এলাম রাজনীতিতে। তারপর আমি একদিকে বিরোধী দলীয় যে করাপশন, তার বিরুদ্ধে লড়াই করছি, না হলে করাপশন। আমার স্বদলীয় যে ইন্টারনাল পলিটিক্স, আমার স্বদলীয় যে আভ্যন্তরীণ কোন্দল, দলাদলি, আমি সেটার সঙ্গে লড়াই করছি। আমি 30 বছর ধরে লড়াই করছি কতদিনে আমি নেতৃত্বে আসব। এই এত দীর্ঘ পথ বোধহয় আজকে তো কম বললাম ভোগবাদের যুগ, আজকে অফ হ্যান্ড ইনস্ট্যান্ট। আজকাল দেখবেন ভালো মানে রাস্তার ধারে হোটেল যতটা চলে, স্পাইসি হোটেল যতটা চলে, তার থেকে বেশি চলে ফাস্টফুড সেন্টারগুলো, রোড সাইড রেস্তোরাঁ, রোড সাইড ধাবা, যারা আপনাকে চটজলদি খাবার বানিয়ে দিতে পারবে। তাহলে আমি খাবারের জন্য 3 মিনিট অপেক্ষা করতে রাজি না, আমি আমার নেতৃত্ব পাওয়ার জন্য 30 বছর অপেক্ষা করব। আমি 25 বছর বয়সে রাজনীতি জয়েন করলাম, 55 বছর হয়ে যাওয়ার পরে তখন ভাবনা আসছে হ্যাঁ একে দেওয়া যায়, ম্যাচুরিটি আসছে এটা। কিন্তু এটাও ঘটনা উল্টো দিকে। আপনি এখনকার পশ্চিমবঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গে কিন্তু আপনি এক ঝাঁক তরুণ, শুধুমাত্র যেই না যে শুধুমাত্র বামেদের মধ্যে লেখাপড়া জানা সবাই, লেখাপড়া, এবং এটা না যে শুধু বামপন্থী ঘরানার মধ্যে তরুণরা আসছে। ইভেন আপনি তৃণমূলে দেখুন, কংগ্রেসে দেখুন, কংগ্রেসে হয়তো তুলনায় কম, কারণ কংগ্রেসে এই মুহূর্তে কংগ্রেসের পরিমণ্ডলটা বা ওদের প্রত্যাশাগুলো কম বলে। কিন্তু তৃণমূলে দেখুন, তৃণমূলে তো প্রচুর ইয়াং ছেলে মেয়ে। আপনি আমাদের ত্রিপুরা রাজ্যে দেখুন, ত্রিপুরা রাজ্যে তো আমরা দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যেও কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতিটা একটু প্রবীণদের, এই ধারণা আমাদের অনেকেরই, এবং আমার এটা দেখতে অভ্যস্ত। এবং এটা ঘটনা যে যারা ক্ষমতায় ছিলেন বা যারা ক্ষমতার বাইরে, প্রত্যেকেই দেখুন 20 বছর, 25 বছর, 22 বছর তারা রাজনীতি করছেন, 30 বছর রাজনীতি করছেন, আমরা এটা দেখে অভ্যস্ত। হঠাৎ করে যখন পালাবদল ঘটলো 18-তে, পুরো অনেকটাই তো ইয়াং। তখনকার যিনি মুখ্যমন্ত্রী, তার তো 2 বছর আগে, 1.5 বছর আগেও কেউ নাম জানতো না, তিনি তো এখানে আসার 1.5 বছরের মধ্যে মুখ্যমন্ত্রী। তাহলে একটা ইয়াং মানুষ, তিনি একটা অন্য প্রফেশনে ছিলেন, তিনি রাজ্যের বাইরে ছিলেন, তিনি আসার পরে কিন্তু রাতারাতি এই একটা ইয়াং মানুষের নেতৃত্বে এলো, তার সঙ্গে আরও 1 ঝাঁক লোকজন এলো, ইয়াং নেতৃত্ব। এবং এটা তো ঘটনা, এখনও যারা মাঠে ময়দানে, যে কোনো পলিটিক্যাল পার্টি যারা মাঠে ময়দানে লড়াই করছে, এই লড়াইটা যারা করছে, যারা রক্ত ঝরাচ্ছে, তারা তো ইয়াং। সুতরাং ইয়াং বা তরুণরা রাজনীতি বিমুখ আমি বলতে পারবো না, তরুণরা রাজনীতি বিতঃসদ্ধ বলতে পারবো না, রাজনীতি ওরা ভাবনাই নেই সেটা বলতে পারবো না, সবটাই ঠিক আছে। কিন্তু রুটি রুজি জীবিকা এটা তাদের এমনভাবে ভাবাচ্ছে, এবং পাশাপাশি হয়তো সে রাজনীতি একটা সামাজিক কাজ, সোশ্যাল কাজ, সেখানে দুটো জিনিস আসছে। একটা বলবো এখানে, আপনি যদি এটা আপনার শেষ প্রশ্ন তো, তাহলে আমি দুটো বিষয় বলে শেষ করব। একটা হচ্ছে যে গ্রাহামস ল বলে একটা ল আছে, এই লটা খুব ইন্টারেস্টিং অর্থনীতিতে, বলে ব্যাড মানি ড্রাইভস অ্যাওয়ে গুড মানি। মানে খারাপ টাকা বাজার থেকে সবসময় ভালো টাকাকে হটিয়ে দেয়, নির্গত করে দেয়, নির্গমন ঘটিয়ে দেয় নিজের জায়গায়। কীভাবে হয় ধরুন আমি বলি যে আমি একটা মাস্টারি করে খাই, মাস্টার মানুষ, আমার একটা জায়গা কেনার জন্য হয়তো 14 লাখ বা 15 লাখ টাকার ক্ষমতা আছে। আগরতলার কোনো জায়গাতে আমি যদি একটা প্রপার জায়গা হয়, এই পয়সা আমি জায়গা পাবো না। এইবার কোনো একটা অনেক কষ্ট লোন টোন নিয়ে ভালো না, আচ্ছা 30 লাখ টাকা দিয়ে নাই কিনবো। যদি সত্যি প্রপার জায়গা হয়, বিজনেসের জায়গা হয়, আমার থেকে যারা কন্ট্রাক্টারি করেন, ব্যবসা করেন, অন্য কিছু করেন, অথবা যাদের হাতে কালো টাকা আছে, তারা কিন্তু তার 3 গুণ দাম দিয়ে ঝাঁপিয়ে পড়ে জায়গাটা কিনে নেওয়ার জায়গাটাকে, তাহলে ওর টাকাটা সৎ পথে এটা বলতে পারছি না, কারণ তিনি হয়তো দেখা গেল তার হাতে কালো টাকাটা দিয়ে তিনি ওই পরিমাণ টাকা অ্যাফোর্ড করতে পারছেন, জায়গাটা কিনছেন। আমি সাদা টাকা নিয়ে যাচ্ছি, উনি কালো টাকা নিয়ে আসছেন, জায়গাটা আপনার, আপনি জায়গাটা ওনাকে দেবেন না আমাকে দেবেন? আপনি যার কাছে বেশি দাম পাচ্ছেন তাকে দেবেন। তার মানে আপনিও কিন্তু কালো টাকারই দিকেই ধাবিত হলেন। বাজারের কালো টাকা আমার সাদা টাকা থেকে, বাজারে কোনো ক্ষমতাই নেই, সাদা টাকা থেকে বার করে দিল। এইরকম ধরুন রাজনীতি যেটা পরিসংখ্যান দিলাম, যে পরিমাণ কারাপ্ট লোকেদের এতটা রমরমা,
এরা সবসময় ভালো তরুণ, শিক্ষিত তরুণ, মেধাবী তরুণ, তাদেরকে এখান থেকে বার করে দেওয়ার প্রচেষ্টা করবে। এই শতপ্রণীত প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই ঠিক। গণ্ডগোলটা হচ্ছে। Right. আর লাস্ট কথা হচ্ছে সব কিছুর মধ্যে, আর আজকের দিনে যারা সত্যি সত্যি র্যাশনাল, যুক্তিপূর্ণ, যারা যুক্তির মধ্যে দিয়ে মানুষের সেবার জন্য, সামাজিক পরিষেবার জন্য রাজনীতিটা করতে আসবে, তারা পারবে না। কারণ আজকে একটা নতুন টার্ম আসছে আজকাল, এবং এটা খুব একটা অদ্ভুত টার্ম, ইংরেজিতে এটাকে বলে ম্যাগালোমেনিয়াক। ম্যাগালোমেনিয়াক মানে হচ্ছে একটা উন্মাদনা। ধরুন যে একজন মানুষ যিনি মনে করেন যে যার অসম্ভব একটা অস্বাভাবিক, আনন্যাচারালি স্ট্রং উইল, যে আমি পৃথিবীর সব থেকে ক্ষমতাবান ব্যক্তি বলব, বা আমি নাম্বার ওয়ান। সেকেন্ড, আমি এবং আমার দল, এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ছাড়া দেশ চলবে না, এবং আমরা দীর্ঘদিন রাজনীতি করব। এইভাবে একটা ম্যাগালোমেনিয়াক বিষয়ে ডেভেলপ করে যায়। এটা রাজনীতির মধ্যে বিশেষ করে ঘটে, আজকের এই ভোগবাদ রাজনীতিতে খুব ম্যাগালোমেনিয়াক ব্যাপারটা ঘটে। এবং দেখবেন কেউ যখন বলছে যে আমরা, কেউ আজকে দাঁড়িয়ে থেকে বলছে 2047 ভারতবর্ষের স্বপ্ন দেখাচ্ছে, ইটস এ ম্যাগালোমেনিয়াজম। যে আজকে দাঁড়িয়ে 2047 ভারত, কারণ 2047 এই মানুষটা হয়তো থাকবেন না, কিন্তু তিনি বলছেন 47 তোমাকে এটা করে দেবো। আচ্ছা, অথবা বলছেন যে আমরা ছাড়া আর কেউ এখানে নেই, আমরা এটা করবো। দেখা যাচ্ছে 90%, 9 লোকসভা 90% সিট আমরাই পাবো। তার মানে কি, এই যে উন্মাদনা, এই অদ্ভুত আগ্রাসন বা উন্মাদনার কাছে কিছু কিছু মানুষ রাজনীতিতে এতটাই আগ্রাসী বা ম্যাগালোমেনিয়াক হয়ে পড়েছে যে এখানে তরুণ প্রজন্ম, কারণ তরুণ প্রজন্ম এইভাবে ভাবতে ভালোবাসে না, ইয়াং জেনারেশান অনেক বেশি বাস্তববাদী, তারা প্রতিদিনের কি ঘটছে তারা অনেক বেশি ইনফরমেশান রাখে, বরং বয়স্ক লোকেরা ইনফরমেশান তুলনায় কম রাখে। ইয়াং জেনারেশান আমি দেখেছি অসম্ভব ইনফরমেশান রাখে। ওদের সঙ্গে কথা বলতে গেলে ওরা নানা রকম টার্ম বলছে, নানা বিষয় বলছে, নানা জায়গা থেকে পড়াশোনা করে, এবং ওরা বলতে চাইছে যে ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে। আমরা যে ভারতবর্ষকে দেখি, যেভাবে ব্যাখ্যা করি, আমি মেজরিটি শিক্ষিত তরুণের সঙ্গে কথা বলতে গেছি, তরুণের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি, তারা আমাকে যে পাঠটা দেন, যেভাবে ব্যাখ্যা করেন সেটার, এবং তারা বলছে যে এই ম্যাগালোমেনিয়াজমের সামনে আমরা দাঁড়াতে পারবো না, এই পাগলামির সামনে আমরা দাঁড়াতে পারবো না। শেষ করছি একটা কথা বলেই, রাজনৈতিক নেতা হইয়াই জন্মাইয়াছি, না জন্মাইয়া রাজনৈতিক নেতা হইয়াছি, এই প্রশ্নটা থাকলো। পাশাপাশি তরুণ প্রজন্ম, কিন্তু ইয়াং গ্রুপ যেটাকে বললেন সেলিম সাহেব, তারা মিথ্যে কথাটা কম বলেন, এবং এই রাজনীতিতে এই মিথ্যে কথাটা কতটুকু জায়গা করে নিচ্ছে সেই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।